পুলিশি বাধায় শাহবাগ মোড়ে অবস্থান, জুলাই আন্দোলনে আহতদের 2 ঘন্টার আলটিমেটাম, উন্নত চিকিৎসা ও কর্মসংস্থান দাবি। পুনর্বাসন, কর্মসংস্থান, উন্নত চিকিৎসা এগুলো দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আমাদের আর এরকম বারবার রাস্তায় নামা লাগে না। আমাদের দিয়ে দিক, আমরা রাস্তায় কি জন্য নামবো ভাই? আমরা অসুস্থ মানুষ, আমরা হাসপাতালে থাকবো, হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাবো ভাই। দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় নয়, স্পষ্ট জানালেন শিক্ষা উপদেষ্টা। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ। নির্বাচন পাশ কাটিয়ে আলাপ দীর্ঘায়িত করলে আরও সংকটে পড়বে দেশ। সংস্কার বাস্তবায়নের প্রয়োজন নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। শুধু লোক দেখানো অভিযান নয়, স্থায়ীভাবেই দখলমুক্ত হবে ঢাকার সব খাল। পর্যায়ক্রমে 19টি খালি উদ্ধারের পরিকল্পনা। আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। পাঠক বইপ্রেমীর পদচারণায় মুখর বইমেলা। জুলাই স্মৃতি চত্বরের পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে দর্শনার্থীর ভিড়। বই কেনার জন্য মেলায় এসেছি। আমাদের সমুদ্র যাত্রা আর একটা কিনেছি, হ্যামিলনের বাসিওয়ালা। এবং বিসিবি নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কোচিং ক্যারিয়ারে মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত। জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার ক্যারিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। সংবাদ রাতে দেখছিলেন AKSTN বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। পুলিশি বাধায় শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রাজধানীর শ্যামলী সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে শাহবাগ পর্যন্ত আসলে তাদের আটকে দেওয়া হয়। এখন সেখানেই অবস্থান করছেন তারা। দাবি আদায় 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আহতরা। রোববার সন্ধ্যা 6টার দিকে আগারগাঁও ও শ্যামলী সড়ক ছেড়ে দেন তারা। এরপর পৌনে 7টার দিকে আগারগাঁও হাসপাতাল এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন তারা। এর আগে শনিবার রাত 10:30টার দিকে আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন আহতরা। সেখানে সারা রাত থেকে পরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বীকৃতি, পুনর্বাসন, কর্মসংস্থান ও উন্নত চিকিৎসার দাবিতে মিরপুর সড়ক অবরোধ করেন তারা। অপেক্ষা করছি, এখনো যায় নাই। তারপরে এখানে আমরা এসেছি, আসার পরে আমরা পয়সা রয়েছি, দেখতেছেন এ পর্যায়ে আমাদের সাথে কোনো উপর মহলের কেউ পর্যন্ত যোগাযোগ করতে আসেনি। ওনারাই দিছিল, তো আমরাও রাজি হয়েছিলাম। তো আমাদেরকে ওনারা আশ্বাস দিছিল যে 31শে ডিসেম্বরের আগে সবকিছু বাস্তবায়ন হইব। তো 31শে ডিসেম্বর গেল, জানুয়ারি মাস চলে গেল, ঠিক আছে, ওনাদের কোনো খবর বার্তা নাই। দর্শক, রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, শাহবাগ মোড়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর দাবির বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা? ইশিকা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিন্তু এখন এই মুহূর্তে আসলে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। এই মুহূর্তে তারা আছেন রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। আপনি জানেন তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে অগ্রসর হয়ে এই জায়গাটিতে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানেই তাদের দাবিগুলো আদায় আসলে তারা অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত তারা আসলে তাদের যে দাবি, যে সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন এবং তাদেরকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু তারা রাজধানীর আগারগাঁওয়ে যে অর্থোপেডিক আগারগাঁওয়ের যে আসলে ওখানে তারা সড়ক অবরোধ করেছেন। এরপর দিনভর কিন্তু তারা মিরপুর সড়কটি অবরোধ করে অবস্থান নিয়ে সন্ধ্যার দিকে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা যাত্রা শুরু করে এই জায়গাটিতে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানে অবস্থান নিয়েছেন। এবং তারা আসলে যেমনটা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এখান থেকে সরে যাবেন না। আমরা যদি একজন আহতের সাথে কথা বলি যে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি, এখানে কতক্ষণ আসলে আপনারা অবস্থান নেবেন? আমরা ঠিক আছে অনির্দিষ্ট, আমাদের যেই পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে আমরা ওই পর্যন্ত আমরা ঠিক আছে এই জায়গায় অবস্থান করব। আসলে হইতেছে গিয়া এটা আমার দাবি, এটা আমাদের দাবি না, এটা আমাদের হইতেছে গিয়া অধিকার।
এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছি কিনা কেউ? না না, এখন পর্যন্ত ঠিক আছে, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। আসলে যেমনটা বলছিলেন একজন আহতের সাথে কথা বলে যে গতকাল রাত থেকে তারা এই সড়কে অবস্থানে তাদের দাবিগুলো জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করা হয়নি এবং তাদের দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান ধরে রাখবেন। এবং আপনি জানেন আসলে গতকাল রাত থেকেই কিন্তু তারা আসলে তাদের এই পুনর্বাসন, তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের করণীয় করায় এবং আসলে তাদের একটি স্থায়ী আসলে সমাধানের দাবি নিয়ে আসলে তারা সড়কে নেমেছেন। এবং তারা আসলে যেমনটা বলেছেন, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আসলে সবচেয়ে বেশি অবদান আসলে তাদের, কিন্তু সরকার আসলে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন হওয়ার পরও আসলে তারা তাদের দিকে আসলে নজর রাখছেন না। তো আসলে এই ছিল আসলে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আমার কাছে সর্বশেষ। ইশিকা। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহতরা অবস্থান করছেন শাহবাগের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রোববার পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় মহাখালী বনানী সড়ক অবরোধ তুলে নেন তারা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। গেল 29 জানুয়ারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন তারা। রোববার সকালে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে আছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তিতুমীর কলেজের সামনের দুই পাশের রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। আজকে 27টা বছর তারা আমাদেরকে এক ধরনের আশ্বস্ত করে আজকে আমাদের একটা চূড়ান্ত রূপে নিয়ে আসছে। আমাদের শিক্ষার্থীরা এখন অনশনে বসেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা চাই তিতুমীর বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে, সাধারণ মুসল্লির কথা মাথায় রেখে আজকে আমরা কর্মসূচি স্থগিত করেছি। পরে পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 7 কলেজের সমন্বয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে কাজ করছে সরকার। কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক, কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনকে পাশ কাটিয়ে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করলে দেশ আরও সংকটের মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নেও প্রয়োজন একটি নির্বাচিত সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর কদমতলী থানায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই পর্যন্ত যদি আমাদের দলের কোনো নেতা কর্মী কোন ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থেকেও থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন অবশ্যই তাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে সাংগঠনিক ব্যবস্থা এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক আন্দোলনে মাঠের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি এমন এক সময়ে জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব এনেছে যখন স্বৈরাচারের বিরুদ্ধে কেউ সংস্কার নিয়ে কথা বলেনি। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে
আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে চাইলে যত দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় ততই মঙ্গল। যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে আবার এই সরকার, যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি একদৃষ্টিতে দেখবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে করা ওয়াদা পূরণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গ্রহণ করে কাগজে কলমে নয়, যথাযথভাবে উদ্ধার করা হবে ঢাকার সব খাল। বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। সকালে মিরপুরের বাউনিয়ায় 6টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর পর্যায়ক্রমে ঢাকার 19টি খাল পুনরুদ্ধার করা হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব না হলেও অন্তর্বর্তী সরকার একটি রূপরেখা তৈরি করে যাবে। শিউলি রায় রিপোর্ট। ঢাকার খাল জলাশয় পুনরুদ্ধার ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে রোববার মিরপুরে বাউনিয়ায় 6টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্বল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব না, তবে একটি রূপরেখা করা হবে। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। তার মধ্যে 6টির কার্যক্রমের আজকের উদ্বোধন অনুষ্ঠান। খাল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সচেতনতা দরকার বলেও মনে করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড পাবেন। উচ্ছেদ অভিযানে বাধা এলেও সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে বলে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, এলাকা ভিত্তিক কমিটির মাধ্যমে রক্ষা করা হবে খাল। আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। কাজে আমরা যার যেখানে ড্রেনেজ, ইমার্জেন্সি সাপোর্ট যা আছে সেটা নিয়েই মোটামুটি কাজটা শুরু করছি। বর্ষার মধ্যেই আরো 19টি খাল পুনরুদ্ধারে কাজ শুরু হবে বলেও জানান উপদেষ্টারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দ্বিতীয় দিনে পাঠক বইপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। শিশু চত্বরের পাশাপাশি জুলাই স্মৃতি চত্বর ঘিরেও বইপ্রেমীদের ভিড়। মেলায় আসা অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। জুলাইয়ের স্মৃতি ধারণ করে এবারের বইমেলার বিশেষ আয়োজন জুলাই স্মৃতি চত্বর, যেখানে মিলছে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট বই, পোস্টার। জুলাইয়ের যে স্পিরিটটা আর কি, আমাদের স্টল থেকে বলেন বা অন্যান্য যে স্টলগুলো আছে, এগুলো সবগুলো থেকে আমরা চাচ্ছি যে জুলাইটা মানুষ যাতে ভুলে না যায়, এটা প্রতিনিয়ত মানুষকে মনে করে দেওয়ার জন্য বা যাই বলেন, মানুষের মনে যাতে রাখে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টলের পাশেই রাখা আলোচিত শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন ঘিরে চলছে উন্মাদনা। ডাস্টবিনটি দেখতে আসছেন অনেকেই। দেখে আমরা মানে আবর্জনা ফেলানোর যোগ্য স্থান এটাই মনে করছি। উনি যা করেছে এটা আসলে খুব কম। হ্যাঁ, এর চেয়ে মানে ঘৃণাবোধ, আসলে এটা সভ্য একটা ঘৃণাবোধ প্রকাশের একটা মানে মিডিয়ামিক। মেলার দ্বিতীয় দিনে শিশু চত্বরে জমে উঠেছে বই বিক্রি। সিন্দাবাদের সমুদ্র যাত্রা আর একটা কিনেছি হ্যামিলনের বাসিওয়ালা। বই কেনার জন্য মেলায় এসেছি এবং বই দেখার জন্য। বইমেলার প্রেক্ষাপট জানতে এবং বই পাঠে আগ্রহী করতে অনেকেই মেলায় আসেন পরিবার সহ। অবশ্যই বাংলা সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি। বাংলার 21শে ফেব্রুয়ারি একটা ভাষার মাস, এটা এই জন্য আসি। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। মেলার দ্বিতীয় দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 13টি। সামনের দিনগুলোতে প্রাণের মেলা আরও জমজমাট হবে বলে প্রত্যাশা পাঠক ও প্রকাশকদের। আপন অপু, দেশ টিভি, ঢাকা।